একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেয়া হবে? তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে উন্মুক্ত করে দেব। আমরা উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা ইয়ে করতে চান সেখান থেকে আপনারা এলএনজি করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। না, সিএনজি এলএনজি দুটোই হয়, সিএনজি কিংবা এলএনজি যেটাই করতে পারেন, দুটোই হয়। তো সুতরাং যে মোট কথা যে কোনোভাবে আপনারা আপনাদের কারখানার জন্য ব্যবহারযোগ্য করতে পারেন। আরেকটা হচ্ছে যে এই যে আমরা এই পরিস্থিতিতে আসলাম কেন, আসলাম এই কারণে যে আমাদের ইয়ে থেকে প্রতিযোগিতা নির্বাসিত হয়েছিল। কোনো প্রতিযোগিতা ছিল না। আপনার সঙ্গে অমুকের পরিচয় আছে, বাস আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেললেন। আপনার কাছে অমুকের পরিচয় আছে, আপনি ভোলার গ্যাসের একচেটিয়া ইয়ে নিয়ে নিলেন। তো আমরা যেটা করার চেষ্টা করতেছি যে আমরা উন্মুক্ত করে দিয়েছি। এখন থেকে আপনারা জানেন যে ওই যে 2010 সালের যে কালো আইন যেটার মাধ্যমে এটা করা হতো সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। কোর্ট এটাকে প্রথমে এটাকে ইয়ে করেছিল, আমরা এটা সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। যে আপনারা জানেন যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা তেল আমদানি করে। তো সেই তেল আমদানির ক্ষেত্রে ওখানে একটা শর্ত ছিল যে যারা তেল সরবরাহ করবেন বা তেল রপ্তানি করবেন তাদের রিফাইনারি থাকতে হবে। তো আমরা দেখলাম যে এটা একটু রেস্ট্রিকটিভ। তো ওই জন্য, কারণ আপনি যে তেল সরবরাহ করতে হবে তার তো রিফাইনারি ছাড়াও অনেক বড় বড় দেখলাম আমরা, অনেক বড় বড় বিশ্বে কোম্পানি আছে যারা রিফাইনারি নেয় কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন তেল সরবরাহ করে। তো আমরা করলাম কি, ঠিক আছে রিফাইনারি থাকলে ভালো, রিফাইনারি না থাকলেও যদি আপনি বড় সরবরাহকারী হন, মানে 5 লাখ 10 লাখ টন যদি সরবরাহ করে থাকেন তাহলে আপনি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন। আগে যেখানে 4 জন না 5 জন অংশগ্রহণ করতো, এখন সেখানে এইবার গত ইয়েতে আমরা 12 জনকে পাই এবং আমরা 35% দাম কম পাই। এবং এই যে একটা 6 মাস একটা 1/4 অফ দ্য প্রকিউরমেন্টে আমরা 370 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হই। তো এই জন্য আপনারা কিন্তু এইটাকে একটু মনে রাখবেন যে যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই। কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জ্বালানি বিভাগে কারোর সঙ্গে দেখা করলে সেটা হবে না। আমরা আমাদের জনগণের জন্য ভ্যালু ফর মানি অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং এটাই কিন্তু আপনারা চাওয়া উচিত। আপনারা যদি ব্যবসায়ী মহল যদি এটা চাইতেন তাহলে আজকে আমরা এই অবস্থায় আপতিত হতাম না। আরেকটা উদাহরণ দিই, এলএনজি আমরা আমদানি করি, আপনারা জানেন। তো এলএনজি আমদানির একটা তালিকা ছিল, ওখানে 4-5টা কোম্পানি সরবরাহ করত। তো আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি এবং এর ফল হয়েছে যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন বিপি, শেল এবং অন্যান্য আরামকো বড় বড় কোম্পানি এখন বাংলাদেশের ব্যাপারে। তো এই যেটা বললাম যে আমরা একটা আমাদের জানলা দরজা সব বন্ধ করে আমাদেরকে একটা সাফোকেটিং এনভায়রনমেন্টে রাখা হয়েছিল, আমরা এই জানলাগুলোকে এই দরজাগুলোকে খুলে দিচ্ছি। এখানে যে কেউ এসে ব্যবসা করতে পারেন, আপনার কোনো পরিচয়ের প্রয়োজন নাই। আপনি কাউকে টাকা হাত বদল করার দরকার নাই। আপনি যদি শুধুমাত্র ভালো উদ্যোক্তা হন, আপনার যদি টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে তাহলে আপনি বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে ব্যবসা করতে পারবেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা প্রতিযোগিতাকে আবার ফিরিয়ে আনছি বিদ্যুৎ এবং জ্বালানি খাতে। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে এই যে বিপিডিবির যে ভর্তুকির পরিমাণ 32,000 কোটি টাকা, এটা তো সম্ভব না। তো ওই জন্য ওই যে আইপিপি যেটা ওই যে 2010 সাল
আর আইপিপি, এটা হচ্ছে লেদাল কম্বিনেশন। অনেকে বলছেন যে আমি বই লিখছি আইপিপির, কি বলে আইপিপি এবং আইপিপির ফাইন্যান্সিং এর উপর, কিন্তু এইটা একটা খুবই বাজে কম্বিনেশন। একটা কালো আইন আর একটা ভালো পদ্ধতির মিশ্রণে যা হয় তাই আমাদের দেশে হয়েছে। তো ওই জন্য আমরা যেটা করছে এখন বলছি যে আমরা আর কোনো এই যে আইপিপি, এটা একটা আউটডেটেড পদ্ধতি, এটা 90 সালের দিকে হতো, এখন আর হয় না। এখন আমরা একটা ভিন্ন পদ্ধতিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট, যে আপনি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবেন এবং আপনি আপনার পছন্দের গ্রাহকের কাছে এটা বিক্রি করবেন, যারা বড় পাওয়ার কনজিউমার, যেমন ধরেন স্টিল মিল বিক্রি করবেন, এবং আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। বিআরসি শুধু জানাতে হবে, কিন্তু আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। এবং শুধুমাত্র, এবং যেহেতু আপনাদের নাই, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন নাই, সেই জন্য আপনারা ওই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং আপনারা একটা ওই যে অন্য বিপিডিবি যেরকম জন্য যে হুইলিং চার্জ দেয়, সেরকম একটা হুইলিং চার্জ আপনারা দিতে হবে। তো ওই জন্য আমরা আর সেই আইপিপির পথে আর যাব না, আমরা এখন থেকে এইটাকে একটা পারি। তবে হ্যাঁ, যেটা বললাম যে হয়তো একটা অংশ, হয়তো 10 কিংবা 20% সরকারকে কেনার একটা রাখবো, যাতে করে আপনাদের এই পজিশনটা এটা ব্যাংকেবল হয়। তারপরে 2 হচ্ছে যে আমরা রিনিউয়েবল এনার্জিতে, আমরা বিশেষ করে সোলার এনার্জিতে বড় করে যাচ্ছি। আগামীকাল থেকে পত্রিকা আসতে শুরু করবে, আমাকে বিপিডিবির চেয়ারম্যান একটু আগে জানাইছে যে পর্যায়ক্রমে প্রায় 40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট করা হবে, বিজ্ঞাপন দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে, কারণ একসঙ্গে দিলে আবার এতগুলো প্রসেসিং করা অসুবিধা হবে। তো এগুলোর ব্যাপারে, এগুলো আগেই আমাদের লেগেসি ছিল, এগুলো ওই যে বেশিরভাগই 2010 সালের আইনের আওতায় ছিল। তো আমরা এগুলোকে উন্মুক্ত করে দিয়েছি, যে আমরা এখন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এগুলো তো রিনিউয়েবল এনার্জির ব্যাপারে একটা কথা সবসময় বলা হয় যে এটা জমির অভাব। তো এই ক্ষেত্রে জমি এবং ইন্টারকানেকশনের দায়িত্ব হচ্ছে স্পন্সরের, কিন্তু আমরা সামনে যে বিদ্যুৎ প্রকল্পগুলো, যে সৌর বিদ্যুৎ প্রকল্পগুলো বাজারে আনবো, যেগুলো উন্মুক্ত প্রতিযোগিতায় দেওয়া হবে, সেগুলোতে কিন্তু মানে জমিও দিয়ে দেওয়া হবে, এবং ওই যেটা বলে ইন্টারকানেকশন ফ্যাসিলিটিও দিয়ে দেওয়া হবে। বলে যে এই জমিটা কোথায় পাবো? আসলে কিন্তু আমাদের প্রচুর জমি আছে সরকারের, অব্যবহৃত জমি। পাওয়ার ইউটিলিটিগুলো, বিদ্যুৎ কোম্পানিগুলোর হাতে অনেক জমি আছে, রেলের অনেক জমি আছে, তারপরে সড়কের অনেক জমি আছে, বিভিন্ন সংস্থা, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, হাজার হাজার একর জমি তারা নিয়েছে, এবং এগুলো কোনো ব্যবহারও করতেছে না। আমি খুব অপরাধ বোধ করি, একটা লোকের আপনি জমি নিয়েছেন, যেখানে লোকটি হয়তো চাষ করতো, মাছ ধরতো, কিংবা হাঁস মুরগি পালতো, সেই জায়গাটা, জমিটা নিয়ে নিয়েছেন, এবং এটা কোনো কাজেই আপনি ব্যবহার করতেছেন না। এটা তো একটা অপরাধের পর্যায়ে পড়ে। তো সেই জন্য আমরা এইসব জমিগুলোকে আমরা যেটা বললাম যে বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা এইগুলোর ব্যাপারে প্রকল্প তৈরি করবে। এগুলো জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আমরা জমি আইডেন্টিফাই করে দেব, প্রকল্প নির্ধারণ করে দেব, আপনারা এখানে এসে বিনিয়োগ করবেন, এবং আমরা ইন্টারকানেকশন ফেসিলিটিসটাও আমরা দিয়ে দেব, এবং যাতে করে আমাদের বিদ্যুতের যে প্রকিউরমেন্ট প্রাইস সেটা নিচে নেমে আসে। এরপরে আরেকটা কথা, ওই যে গ্যাস এক্সপ্লোরেশনের কথা প্রফেসর বজলুল ইমাম যেটা বললেন। তো গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এই বছর 50টা এবং আগামী 2 বছরে আরো 100টা কূপ খনন করার জন্য, ওই ঝাঁঝরা করার, প্রফেসর ইজাদের ভাষায় ঝাঁঝরা করার জন্য। কিন্তু এখানেও কি জানেন, এখানেও বাধা আছে। আমি তো আগে বুঝতে পারতাম না যখন ওই পাশে ছিলাম। আমি তো ওই যে প্রফেসর তামিমের মতো আপনাদের এখানে এসে আমি বিদ্যুতের উপরে প্রেজেন্টেশন করেছি।
তো তখন বুঝতে পারতাম না যে আরে এটা যদি আসলেই সত্যি হয় তাহলে এটা হয় না কেন। তো আমরা যখন পরিকল্পনা এলাম তখন এখানে ওখানে দেখা যাচ্ছে যে যে কারণ এগুলো তো একটু ব্যয়বহুল, এই যে গ্যাস এক্সপ্লোরেশন। তো এখানে বলা আছে একটা কত 100 কোটি টাকা নয় তার বেশি হলে একটা থার্ড পার্টি স্টাডি করতে হবে, একটা পরিকল্পনা কমিশনের একটা পরিপত্রে বলা আছে। এবং এইসব স্টাডিগুলো করতে ওরা এক বছরের বেশি নেয় সমানে, অথচ ওদের কাছে কোনো তথ্য নাই। যা তথ্য আছে 2D 3D সাসপিক সার্ভে ডেটা, এটা তো পেট্রোবাংলার কাছেই আছে। তো এই যে একটা অযথা কালক্ষেপণ, এই যে 1 বছর ধরে, তা আপনি যদি 1 বছর স্টাডি করে নেন তাহলে আপনি কখন করবেন, আর কখন কূপ খনন করবেন, আর কখন আপনি সেই কূপ থেকে আশা করবেন। তা আমি আমাদের পরিকল্পনা উপদেষ্টাকে আমি আধা সরকারি পত্র দিয়েছি যে আমরা বলছি না যে ফিজিবিলিটি স্টাডি করতে হবে না, ফিজিবিলিটি স্টাডি অবশ্যই করতে হবে, কিন্তু সেটা পেট্রোবাংলাতে করতে হবে এবং তারা দরকার হলে যে রিজার্ভার এক্সপার্ট যারা, তাদের সহায়তা নিয়ে তারা করবে। তো আমরা এটার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি যদিও নিজে বিউরোক্রেসির অংশ ছিলাম, এখন নিজের ছায়ার সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হচ্ছে। তো দেখা যাক কি পরিণতি হয়। তাহলে আমরা ড্রিলিং, অনশোর ড্রিলিং আমরা স্টার্ট করব, এবং এই অনশোর ড্রিলিং ভোলাতে হবে, সিলেট নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে হবে। তো আপনারাও একটু এটার জন্য আওয়াজ তোলেন যে এই যে এইসব যে রিকোয়ারমেন্ট যেগুলো 1 বছর পিছিয়ে দেয়, 2 বছর পিছিয়ে দেয় ড্রিলিংকে, এগুলোর ব্যাপারে আপনাদেরও কিন্তু তুলতে হবে, কারণ এখানে আপনাদের স্বার্থ জড়িত। আমার তো কোনো ব্যক্তিগত স্বার্থ নাই যে ওই 50টা ড্রিলিং করলে কিংবা 1000 ড্রিলিং করলে আমার বাসায় আমি কতটাই গ্যাস ব্যবহার করি। এরপরে হচ্ছে যে কথাটা ওই যে ব্যাংকেবিলিটি। আমাদের আমি ওই যে আচ্ছা, যেটা বললাম যে আমরা ওই যে নবায়নযোগ্য শক্তির জন্য, সোলারের জন্য আমরা 15 বছরের একটা ট্যাক্স এক্সাম্পশন প্রথম 10 বছর ফ্রি করে দিয়েছি, একটা অলরেডি জারি করছি। এরপরে আমরা যেটা বললাম ব্যবহার করছি, কার্বন ক্রেডিটের অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। তো আমরা 10 তারিখে আমরা এই ব্যাংকারদের সঙ্গে বলবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ, আপনারা যারা সৌর বিদ্যুৎ প্রকল্পে করতে চান, বিনিয়োগ করতে চান, আপনারা আসবেন। এটা ইন্টারকন্টিনেন্টাল মনে হয় না, হ্যাঁ ইন্টারকন্টিনেন্টাল তো ওই জন্য আমরা ব্যাংকারদেরকেও আমরা সেখানে আমন্ত্রণ জানাবো, এবং যারা সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চান তাদেরকে আমন্ত্রণ জানাবো। বাংলাদেশের ব্যাংকিংয়ের একটা মূল সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে কোলাটারালাইজ লেন্ডিং। যে কোলাটারাল না হলে পাওয়া যাবে না, ঋণ পাওয়া যাবে না। কিন্তু কোলাটারাল লেন্ডিং এর পরিণতিটা কি? এখন ওই যে বেক্সিমকো যখন বেতন দিতে পারছে না, তখন আমরা তাদের ব্যালেন্স শিট দেখছি, কিছুই নাই। তারপরে এস আলমের, তো আপনারা তো সবাই কোলাটারালাইজ লেন্ডিং করছেন, আপনারা কর্পোরেট ব্যালেন্স শিটের উপর ফুল ফেইথ অ্যান্ড ক্রেডিট নিয়ে আপনারা লেন্ডিং করছেন, সেই লেন্ডিংয়ের ফলাফল কি? তো ওই জন্য আমরা ব্যাংকিং যারা করেন, ব্যাংকিং কমিউনিটি, তাদেরকেও বলবো যে আপনারা কোলাটারালাইজ লেন্ডিংয়ের পরিবর্তে আপনারা অ্যাসেট বেস লেন্ডিং করেন, এবং সেটা বলে ক্যাশ ফ্লো বেস লেন্ডিং করেন। কারণ আপনার ক্যাশ ফ্লোটাই তো আপনার নিশ্চয়তা যে আপনি টাকা ফেরত পাবেন। আপনি যে কোলাটারালের উপর বসে থাকেন, বাংলাদেশে কোলাটারালের এনফোর্সমেন্ট হতে কত বছর লাগে, কত দিন লাগে। তো ওই জন্য আমরা এগুলো থেকে আমাদেরকে সরে রাখতে হবে। আমরা যদি প্রকৃত চাই, অগ্রগতি চাই, তাহলে এইসব কোলাটারালাইজ লেন্ডিং মানে বন্ধকি ঋণের পরিবর্তে আমরা কি বলে যে এই অ্যাসেট বেস মানে সম্পদ ভিত্তিক, কারণ আপনি তো ওখানে সোলার প্যানেল আছে, নানান সব জিনিস আছে যেগুলোতে আপনার ভ্যালু আছে, ওগুলো আপনি ভালো করে মনিটরিং করেন। তারপর হচ্ছে যে
ক্যাশ ফ্লো, ওরা যে কন্ট্রাক্ট থাকবে, যে বিপিডিবি কিংবা যে যারও কাছে কন্ট্রাক্ট থাকবে, সেগুলোকে আপনি ইভ্যালুয়েট করে তারপরে আপনি লেন্ডিং ডিসিশন নেন। ইউর লোনস উইল বি মাচ মোর সিকিউর, এবং আপনারা দেখবেন যে এইভাবে। তো ওই জন্য আমাদের ব্যাংকারদেরকেও এই মানসিকতা আর পরিবর্তন করতে হবে। তো এগেইন আমি বিদ্যুৎ সচিব হিসেবে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি আরেকটা কোথায় যেন একই ইয়েতে বলছিলাম যে আই প্লিড গিল্টি অ্যাজ চার্জড, মানে আপনারা আমাদের বিরুদ্ধে, মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনছেন, এই অভিযোগ সত্য, আমরা উই ফেইল। এখন আমরা যাতে এই ফেইলিয়ারটা যাতে ভবিষ্যতেও না হয়, আবার 1 বছর পরে 2 বছর পরে যখন এখানে যখন আবার আমরা যখন মিলিত হব, তখন যাতে একটু ভিন্নতর কিছু কথা বলতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি।